জুলাই যে গণহত্যা হয়েছে, যেটা আমাদের কাছে একেবারে জীবন্ত লাইভ মনে হচ্ছে, আমরা এখনো রক্তগুলোকে দেখছি, শহীদের সেই চেহারাগুলো এখনো আমাদের অনলাইন অফলাইন আমাদের চোখের সামনে ভাসছে। তো এমন একটি জায়গায় যে গণহত্যাটা চালানো হয়েছে, তার আগের আসলে প্লটটা কি ছিল, কিভাবে এই প্লটটা তৈরি হয়েছে। আমি যদি একটু পিছনের দিকে যাই, 2006 সালের 28 অক্টোবর আপনারা সকলেই দেখেছেন যে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করতে পারে এবং সেই লাশের উপর আবার দাঁড়িয়ে নৃত্য করতে পারে, সেটা বাংলাদেশি প্রথম নজির স্থাপন করেছিল। তো আমরা হয়তো মনে করছি 2008 সালের একটা চমৎকার নির্বাচনের মধ্য দিয়ে, আমি আবার রিপিট করছি, চমৎকার নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বা মহাজোট ক্ষমতায় এসেছিল। কিন্তু সেই চমৎকার নির্বাচনের যে একটা ব্লু প্রিন্ট ছিল, এটা আমরা অনেক সময় আলোচনায় আনি না, আমরা আনতে চাই না, চিন্তাটা করি না। এই ব্লু প্রিন্টটা যদি আমরা আবিষ্কার করতে পারি, তাহলে গণহত্যার মূল কারণ এবং প্লটগুলো আমরা ধরতে পারবো। তো সেই জায়গা থেকে আমি বলবো 28 অক্টোবরের পর এরপরে হচ্ছে ক্ষমতায় আসলো 2009 সালের ফেব্রুয়ারি মাসে। পৃথিবীর কোথায় এমন একটা ইতিহাস আছে আপনারা আমাকে বলুন, যে চৌকুশ এবং সর্বোচ্চ যারা দেশপ্রেমের পরিচয় দিয়ে যে সেনাবাহিনী 57 জন, যাদের পিছনে আপনার আমার এই রাষ্ট্রের হিউজ পরিমাণ ইনভেস্ট রয়েছে, এই চৌকুশ সেনা অফিসারগুলো এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এরপরে কি বাংলাদেশে কোনো পরিবর্তন ঘটেছে? আমরা কি সত্যিকার অর্থে, আমরা যারা সিভিল সোসাইটি বলছি, ওই অর্থে কি এই বিচার নিয়ে খুব বেশি আমরা ভূমিকা রাখতে পেরেছি? এই প্রশ্নগুলো আমাদেরকে করা উচিত, তাহলে আমরা এই প্লটগুলো খুঁজে পাবো। এরপর যেটা হলো যে জামাতে ইসলামের নেতৃবৃন্দ, জামাত মানি তো তখন এটা হচ্ছে একটা অচ্ছুত জিনিস ছিল, এখন জানি না কি অবস্থা আছে, আল্লাহ ভালো জানে। একটা অচ্ছুত জিনিসকে মেরে কেটে ঝপ করে ফেলবে, এটা কিছুই না, এটা কোনো ব্যাপারই না। 2010 সালের একটা হাস্যকর মামলাটা ছিল যে তারা ধর্মীয় অবমাননা, যে দলের লোকজন আল্লামা সাইদি হুজুরের ব্যক্তি সারা দেশে মানুষদেরকে ইসলাম শিখায়, তাকে বলা হচ্ছে তিনি ধর্মীয় অবমাননার কাজ করেছে, তাকে সেই মামলা দিয়ে গ্রেফতার করলো। আমরা সবাই তাকাচ্ছি, সমস্যা তো নাই, এটা তো জামাত, অসুবিধা নেই। এরপরে দেখুন 2011 সালে এসে তাদেরকে মানবতা বিরোধী অপরাধের একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো, যে ট্রাইব্যুনালের কথা আমরা আজকে বলছি। তো সেই ট্রাইব্যুনালের শুরুতেই স্কাইপি কেলেঙ্কারির মতো এত মারাত্মক একটা ঘটনা ঘটলো, এরপরও বিচার খুব সদর্পে বিচার কার্য চালিয়ে গেছে। স্কাইপি কেলেঙ্কারির মতো এত জঘন্য কথাবার্তার পরে জনাব জাহিদুল ইসলাম, আপনি ইতিহাসে যাচ্ছেন, আমরা তো ধরেন মোটামুটি ইতিহাস, আমার সময়টা কতক্ষণ আমাকে যদি লিমিট করে দেন। আমি তো বলছি যে আমি আসলে আলোচনার এখানে প্লটটাকে করার জন্য একটু সংক্ষেপ করতে, আমি আপনাকে সংক্ষেপ করতে বলছি না। আচ্ছা, আমি বলছি আমরা এই যে এই বিচারের চ্যালেঞ্জটা নিয়ে কথা বলছি। আপনি ধরেন ধারাবাহিকতা বলছেন, সেটা তো আমরা মোটামুটি জানি, ধারাবাহিকতাটা বলে থ্যাংক ইউ। তো দেখুন এরপরে বিচার শুরু হলো, সেখানে আমরা শাহবাগ তৈরি করলাম। শাহবাগের মূল কথাটা হচ্ছে যে মানে আমাদের কোনো জাস্টিস প্রয়োজন না, আমাদের একটা ফাঁসি প্রয়োজন। ভালো, এই যে গুমের প্রশ্নে আমার আগে আমার সম্মানিত বোন উনি অনেকগুলো বিষয় বলেছেন, যে অধিকারের রিপোর্ট অনুযায়ী 2699 জন হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, আর অধিকার যেটা 23 সাল পর্যন্ত রিপোর্ট দিয়েছে 677 জন এখন পর্যন্ত গুম হয়েছে। এখন আপনি দেখেন এই গুমের ইতিহাসটা কিভাবে শুরু হলো, কখন শুরু হলো। আমি আপনাকে স্পেসিফিক তথ্য দিচ্ছি। 2012 সালের ফেব্রুয়ারি মাসে ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2 জন সদস্য, তারা কুষ্টিয়া থেকে ঢাকা আসতেছিল, সাভারে তাদেরকে হানিফ পরিবহন থেকে নামিয়ে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস প্রথম বাংলাদেশে ঘুমের যাত্রাটা শুরু হলো। তথ্যটা দিয়ে রাখলাম। ফেব্রুয়ারি মাসের পরে 2012 সালের এপ্রিল মাসে বিএনপির একটা সর্বোচ্চ ফোরামের নেতৃত্ব ইলিয়াস আলীকে গুম করা হলো। তো দেখেন আমরা সয়ে গেছি, আমরা হচ্ছে একটা সয়ে যাওয়া জাতি, আমাদের কাছে সব সয়ে যায়। এরপরে আস্তে আস্তে আজকে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে নিয়ে যায়, আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি সবগুলো। হেফাজতকে নির্মমভাবে হত্যা করেছে, আবার হত্যা করার পর খুনি হাসিনা পার্লামেন্টে বলতেছে যে তারা রং মেখে একটা মানে এভাবে একটা মানে খুনের সাথে, হত্যাকাণ্ডের সাথে, গণহত্যার সাথে নির্মম উপহাস করা, এটা খুবই দুঃখজনক। এজন্য আমি কথাটা এই জন্য বললাম, এই যে প্লট গুলো আজকে গণহত্যার জন্য দায়ী ছিল। গণহত্যার আগে রাজাকার বলে গালি দিয়ে দেওয়া, যাকে তাকে যেভাবে ইচ্ছে বলে ফেলা, এটা, এবং বলা হয়েছে যে যাকে যেখানে পাবে আন্দোলনকারীদেরকে তোমরা দেখা মাত্র গুলি করো। এই গুলি করা তো জুলাইতে প্রথম দেয় না, তার আগে তো অনেক দিয়েছে। প্লট গুলো তো সেখান থেকে তৈরি হয়েছে। এরপর যেটা করলো আবরার ফাহাদ, একটু প্রশ্নটা রাখতে চাই সবার কাছে, আবরার ফাহাদ এবং বিশ্বজিৎ তাদেরকে ছাত্র শিবির সন্দেহ করে, এখানে মিডিয়ার ভাইরা আছেন, ছাত্র শিবির সন্দেহ 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 এই শব্দটাকে এত পরিমাণ ব্যবহার করা হয়েছে,
এই শব্দটা দিয়ে যাকে তাকে পিটে মেরে ফেলাটাকে জায়েজ করে দিচ্ছেন আপনারা। এখন প্রশ্ন হলো, আবরার ফাহাদ আর বিশ্বজিৎ যদি সত্যিকার অর্থে ছাত্র শিবির না করতো, তাহলে কি আজকে তারা আবরার ফাহাদ এবং বিশ্বজিৎ হিসেবে আমাদের কাছে পরিচিতি পাইতো? এটা প্রশ্নটা রাখলাম আমি সবার কাছে, উত্তরটা দিবেন। তো এই আবরার ফাহাদ আর বিশ্বজিতের মতো এরকম শত শত কেস আছে যেটা আমরা জানি না, যেটা আমাদের মিডিয়াগুলো আমাদের সামনে তুলে আনে নাই। কারণ কি? তারা ছাত্র শিবির, যে একটা অচ্ছুত জাতি, তাদেরকে এখানে নিয়ে আসা যাবে না। আমি মনে করি এই সমস্ত সবগুলো কারণে আজকে জুলাই গণহত্যার শিকার আমরা হয়েছি। এরপরে আমাদের এখন যেটা বিচার নিয়ে আপনার প্রশ্ন, সেক্ষেত্রে আমি বলবো যথেষ্ট আমরা এখানে সার্টেন কিছু বলতে পারছি না, বিচারটা কতটুকু হবে। এর কয়েকটা কারণ বলুন। নাম্বার 1 হচ্ছে আমাদের আইনি যে সিস্টেমটা, আমি কোনো আইনি ব্যাখ্যায় যাচ্ছি না, আমার আইনের ছাত্র না, এখানে অনেক আইনি বিজ্ঞ রয়েছেন, বাট আমি আমার অবজারভেশন থেকে মনে করি বাংলাদেশে টোটাল বিচার ব্যবস্থাটা একটা সিস্টেমেটিক, জাস্ট একটা প্রসেস ওরিয়েন্টেড, এটা জাস্টিস ওরিয়েন্টেড না। একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে, এরপরে তার একটা রায় হবে। সেটা কি জাস্টিস হইলো কি হইলো না, ইটস নট ফ্যাক্ট। এরপরে লাস্টে রাষ্ট্রপতি তো আছেই, রাষ্ট্রপতির কাছে অ্যাপ্লিকেশন করলে 7 খুন মাপ যেটা হয় বাংলাদেশ, সেটা হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর এখানে আমরা ওভারঅলি যেটা দেখছি, আমার আগে আমার জাহিদ হাসান ভাই তিনি চমৎকার বলেছেন যে অনেকগুলো মামলা বাণিজ্য হচ্ছে। যে ব্যক্তিটা তার সাথে পার্সোনাল দ্বন্দ্ব আছে, সে কোনো গণহত্যার সাথে জড়িত ছিল না, তার নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরপরে মামলাতে জড়িত ছিল এরকম অনেকের সাথে বাণিজ্য করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। ইভেন জামিনের ঘটনাও ঘটতেছে। আপনারা, আমি জানি না তথ্য সবার কাছে আছে, কিন্তু তথ্যগুলো কেন জানি আমাদের কাছে ওইভাবে প্রকাশিত হয় না। বরং দেখেন তার অল্টারনেট কি হচ্ছে, আওয়ামী লীগকে কেন তাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তাদেরকে কেন ছাত্ররা রাজনীতি করতে দিবে না বলতেছে, আপনি তাদেরকে ভিক্টিমাইজ করে উপস্থাপন করছেন। আপনি ন্যায় বিচার কোথায় পাবেন, কিভাবে পাবেন? আমি এটা খুবই সন্দিহান আমার জায়গা থেকে। আমি আগে বলছি, আমি আইনি ব্যাখ্যা যাচ্ছি না, আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমার অবজারভেশন গুলো বললাম। তবে আস্থা রাখতে চাই, আশা দেখতে চাই। কারণ হচ্ছে এখানে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন, তিনি যে চেয়ারে বসে আছেন একটু ফিল করতে হবে এই চেয়ারটা রক্তের উপর বসে আছে, এই চেয়ারগুলো ভাসমান লাশের স্তূপের উপরে বসে আছে। এজন্য আমরা আশা করব এই ফিলিংসটা যদি ওনারা নিতে পারেন, তাহলে ন্যায় বিচারটা পসিবল হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।